রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত। ৯ জেলায় নিহত ১৪ বিদ্যুৎহীন ১.৫ কোটি পরিবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত রিমাল, বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের বেশিরভাগ সড়ক। ঢাকায়ও জলাবদ্ধতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারাদিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। প্রতারণার আরেক নাম রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। গ্রাহকের অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। লেনদেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরামর্শ। ক্যান্সার শনাক্তে ৭০% পরীক্ষা হয় না সরকারি হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অবকাঠামো, বিদেশমুখী হচ্ছেন রোগী। এবং ৩ বছরেও শেষ হয়নি খুলনায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ। কাজ হয়েছে মাত্র ৩৫%। টাকা না পাওয়ার অজুহাত ঠিকাদারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে লন্ডভন্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত ৬ জেলায় ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে ৩ জন, ভোলা ৩ জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় ১ জন করে মারা যান। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা। সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৫ কোটির বেশি পরিবার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়ে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনার উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া। সাগরও উত্তাল, পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত দুটি ফেরির গ্যাংওয়ে। ৫০ বছর ৬০ বছরও দেই নাই, এখন যে অবস্থা যাদের এই বছর রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ, ঘাসিয়ারচর, ঢালাচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুম দ্বীপেই পানিবন্দী ৫০,০০০ মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালে রূপাতলীতে গাছ চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়, আহত হন ২ জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কেটে মৃত্যু হয় ১ শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও ১ জনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় ৪৫,০০০ ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত ২,০০০ বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানুদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়। পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত ৩০টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় ১ জনের। এছাড়া এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার শাকতলায় দেয়াল ধসে ১ জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে সকালে নগরীর বায়েজিদ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান ১ জন।
টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন এবং বরিশাল থেকে শফিক মুন্সি। প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমরা আজ 3টা দিন এবং 3টা রাত আমরা নির্ঘুম দিন রাত কাটিয়েছি গণমাধ্যম কর্মীরা। গতকাল থেকে আমরা শ্যামনগর উপকূলের বিশেষ করে গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জের যে বিধ্বস্ত অঞ্চল সেই অঞ্চলের খবর জানিয়েছি। এখন উপস্থিত আছি খোলপেটুয়া নদী উপকূলে। এই যে বিধ্বস্ত, এই যে বাড়ি, এই যে স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া, সেই স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে একজন নারী, একজন বোন, যার সবকিছু পর পর 4টি বার শেষ হয়েছে। আমরা কথা বলছি তার সাথে। কি অবস্থা আপনার? আমরা খুব দুঃখের মধ্যে রয়েছি, খুব অসহায় অবহেলার মধ্যে রয়েছি। 4বার ভেঙে চুরি গেল, ঘর বাড়ি ভেঙে চুরি গেল, লবণ পানি উঠছে, গায়ে চুলকানি, পাছড়া এসব ঘা হয়। আর কত 4বার ঘর বাড়ি বাঁধছি, এই আবার ভেঙে চুরি সব শেষ হয়ে গেল। আবার এই বাঁধবো কী করি, তার কিছু নেই। একটু ঘের রুইছে, হাড়ির জমিতে করি, তা ভেঙে চুরি সব নদীতে চলে গেছে। এখন বিরাট অসহায়ের মধ্যে রয়েছি। এখন আমাদের দিকার আর কোনো লোক নেই। আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। এই একটা বাসা ছিল, তা বাসাটা ভেঙে গেল। এখন যে কনে রান্না বাড়ি করে খাবো, কি করব, তার কোনো ঠিক নেই। ছেলে মেয়ে কটা নিয়ে কি করে থাকবো। শুনছিলেন জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এই যে রুনার যে বিধ্বস্ত স্বপ্নভঙ্গ, এই একই চিত্র কিন্তু সহস্রাধিক পরিবারের মধ্যে। রুনার মতো এই ঘর বাড়ি ভেঙেছে সহস্রাধিক মানুষের। 200 হেক্টর মাছের ঘের, তার স্বামীর মতো 200 হেক্টর, 500 জনের 200 হেক্টর ঘের কিন্তু তলিয়ে গিয়েছে। একই সাথে বলে রাখা দরকার 600 হেক্টর ফসলি জমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই সাতক্ষীরার চিত্র এখন কিন্তু আজকে বর্ষা থেমেছে, টানা 2 দিনের বর্ষার পরে বর্ষা থেমেছে, কিন্তু একটা ধ্বংসস্তূপের উপরে সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি উপকূলের সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সি জানাচ্ছেন সেখানকার যে সর্বশেষ চিত্র, রামেলের সর্বশেষ যে চিত্র সেটি তিনি জানাচ্ছেন। সুমন, আপনাকে ধন্যবাদ। প্রকৃতির কাছে আসলে মানুষ যে কতটা অসহায় সেটা কিন্তু গত 48 ঘন্টা যাবৎ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষ আসলে প্রত্যক্ষ করেছে। ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব দেখিয়েছে তার কিন্তু সরাসরি ভুক্তভোগী এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। আমরা আজ সকালে যে খবরটি পেয়েছি যে বরিশাল জেলা প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছে যে এই বরিশাল জেলার প্রায় 3000 ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং তার মধ্যে 255টি আসলে কাঁচা ঘর একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া প্রায় 2600-র বেশি ঘরবাড়ি আংশিক এবং প্রায় সম্পূর্ণই আসলে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, ভেসে গেছে কিন্তু ধরেন অনেক ঘের এবং ফসলি মাঠ। বিশেষ করে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে কিন্তু এই অঞ্চলের বিস্তীর্ণ মাঠ লোকালয় কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমরা যেটা আসলে জানতে পেরেছি যে গাছে চাপা পড়া, দেয়াল ধস এবং সাপের কামড়ের পৃথক ঘটনায় কিন্তু বরিশাল জেলার 3 জন মৃত্যুবরণ করেছে। এসব পরিবারকে কিন্তু আর্থিক সহায়তা করেছে বরিশাল জেলা প্রশাসন। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক খোলা যে 541টি আশ্রয় কেন্দ্র ছিল, এই আশ্রয় কেন্দ্রে প্রায় 27,000 মানুষ আসলে আশ্রয় গ্রহণ করেছে। তাদেরকে শুকনো খাবার, ভারী খাবার দেওয়া হয়েছে। আজ সকাল থেকে কিন্তু পরিস্থিতিটা কিছুটা ভালোর দিকে, বৃষ্টি কমে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জেলার প্রত্যন্ত অঞ্চল সহ নগরী জুড়েও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। এই 2 সেবা আসলে যেন পুনরায় আবার আগের জায়গায় নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু সংশ্লিষ্টরা কাজ করছে বলেই আমরা জেনেছি। আমরা আরো জেনেছি যে এই যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস পরবর্তী সময়
বিভিন্ন মানুষ আসলে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পেটের পীড়া, ডায়রিয়া, জ্বর এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা স্থানীয় প্রশাসন করার চেষ্টা করছে। আমরা আরো আসলে যে বিষয়টা দেখছি যে আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু একটা সংগ্রামী চেতনা, তারা কিন্তু আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তারা ভেঙে যাওয়া ঘরবাড়ি ঠিক করছে, পানি ওঠা দোকানগুলো ঠিক করছে। একই সাথে এই জোয়ারের পানিতে যে মাছগুলো আসলে লোকালয়ে ঢুকে পড়েছিল সেগুলো শিকার করে কিন্তু তারা চেষ্টা করছে আবার পুনরায় নতুন জীবনে ফিরে আসার। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের পরবর্তী খবর। ইশরাত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনায় কতটা ক্ষতি হয়েছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে রিমাল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এখন কিন্তু বরগুনায় প্রতিটি জায়গায় সেই ক্ষত কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং দুটি রাত কিন্তু বরগুনা বা উপকূলের মানুষের কাছে এক ধরনের দুঃস্বপ্নের রাত গিয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়েছে, সেই গাছ কিন্তু কাটার জন্য এখন ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু চেষ্টা করছে। বরগুনার পুরো জেলা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন সংযোগ ছিঁড়ে গেছে এবং বিদ্যুতের যে খাম্বাগুলো সেটি কিন্তু ভেঙে পড়েছে। এভাবে রাস্তায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন স্পটের যে জায়গাগুলো রয়েছে সেইগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে বরগুনায় প্রায় 13,000 বাড়িঘর বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং প্রায় বেশি মানুষ কিন্তু অনেকটাই মানবেতর জীবনযাপন করছে। বরগুনাতে প্রায় 637টি যে আশ্রয় কেন্দ্র ছিল সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো মানুষ রয়েছে। কারণ হচ্ছে যে জোয়ারের পানি সেটি কিন্তু অধিক উচ্চতায় এখনো জোয়ারের সময় প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু যে ভাঙা যে বেড়িবাঁধ, সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। তাছাড়া কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো কিন্তু বরগুনার উপকূলে কাটেনি এবং সে কারণে কিন্তু মানুষের মধ্যে এখনো শঙ্কা কাজ করছে। বিভিন্ন জায়গায় এভাবে গাছ অপসারণের চেষ্টা করছে বিভিন্ন বাহিনীর লোকজন। যেহেতু পানির সমস্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ নেই, পানিবাহিত রোগ কিন্তু দেখা দিতে পারে, এই জন্য সিভিল সার্জন অফিস থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সোমবার চট্টগ্রাম ও খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রোববার রাত থেকে এসব নগরী নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা 3 ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় 132 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, জিইসি, 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়। এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, 4 থেকে 5 ফিট পানি হয়েছে। এখন কিছুটা পানি কমছে, এখানে দোকানের অনেক ক্ষতি হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জলাবদ্ধতায় দিনভর ভোগান্তি পোহানোর পর রাতেও স্বস্তিতে ঘরে ফিরতে পারেনি রাজধানীবাসী। অফিস শেষে তীব্র যানজট আর পরিবহন সংকটে পড়ে ক্ষুব্ধ পথচারীরা। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় দিনভর ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। দিনের ভোগান্তি শেষ হয়নি রাতেও।
জলাবদ্ধতার কারণে পরিবহন সংকটে পড়েন অফিস ফেরত যাত্রীরা। প্রথমে তো এখানে পর্যাপ্ত পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট নেই, দ্বিতীয়ত পানির কারণে চলাফেরা করা যাচ্ছে না, ইভেন রিক্সা এবং অটোরিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না, সিএনজিও পাওয়া যাচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি, কোমর হাঁটু পর্যন্ত পানি। এই ভোগান্তির মধ্যে অপেক্ষমান আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, বাসও পাইনি, কোনো যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে আর কি। রাস্তায় জমে থাকা পানিতে গাড়ি চালিয়ে যান্ত্রিক ত্রুটির বিড়ম্বনায় পড়েন কেউ কেউ। বসুন্ধরা গেছিলাম, বসুন্ধরা থেকে আসার সময় আমার গাড়িটা অফ হয়ে যায়, এটা বৃষ্টির জন্য একমাত্র গাড়িটা আজকে অফ হয়েছে। এদিকে সকাল থেকে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। তখন এই গাড়ি যখন রাস্তাতে যাইতেছে, এই রাস্তা জামা ছিল, পানি লাগ দিল ওই জায়গায়, পরে যখন গাড়ি যাইতেছে গাছ পড়ছে, পড়ার পরে ড্রাইভার আমরা টাইনে মাইনে বাইর করছি। দিনভর ভোগান্তির পর রাতেও স্বস্তিতে ঘরে ফিরতে না পেরে কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ধারতে দেখা যায় পথচারীদের। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে রাজধানীতেও। প্রচণ্ড বাতাসে জগন্নাথ হলের সামনে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে, এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষরা। রিমালের প্রবল তাণ্ডবের রেশ আজ সারাদিন বিরাজমান থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ডুবে আছে রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তাঘাট। এছাড়াও গাছ ভেঙে পড়া ও জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জলাবদ্ধতার কারণে কাজের তাগিদে বের হওয়া মানুষদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। রাজধানীতে প্রবল ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খিলগাঁও এলাকায় 2 জন, যাত্রাবাড়িতে মারা গেছেন 1 জন এবং বাড্ডায় মারা গেছেন আরও 1 জন। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা। এই জলাবদ্ধতার কারণে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 4 জনের। সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান খিলগাঁয়ের বাসিন্দা মরিয়ম বেগম। ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পর ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। তখন আমি আবার পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম। তখন আমি আর কি দূর থেকে মানে উনি পড়ে ছিল, পরে আমি লাইট মেরে দেখছি, ওনারা বলতে একটা মুরব্বী মহিলা, পরে আমি লাইট মেরে দেখি যে আমার আম্মু। তো ওইখানে যে মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেয়ারটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। যাওয়ার পর কানতে আর্থিং স্পষ্ট হয়ে যে যা যে অবস্থাও, তো আশেপাশে কেউ মানে সামনে আগাচ্ছে না। তো হঠাৎ করে আমি আমাদের এখানে খিলগাঁওর অধীনে আমাদের বিদ্যুৎ অফিসের লোক ছিল, তাকে কল দিলাম যে তাতে এই লাইনটা টপ করেন, এখানে একটা কারেন্টে একটা মানুষ মহিলা মানুষ শুয়ে আছে। কল পেয়েছি যে একজন ওইখানে বিদ্যুতে শর্ট খেয়েছে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি যে ওনাকে কীভাবে ছাড়ানো যায়। তো রিয়াদ ভাই কল দিয়েছে বিদ্যুৎ অফিসে, তো তখন যখন কারেন্টটা গেছে তারপর আমরা বাস দিয়ে ওনাকে আনার পর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। জলাবদ্ধতার কারণে হাঁটতে গিয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আলামিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যান বাসার টিনের প্রাচীর স্পর্শ করে, এবং ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে গিয়ে মারা যান রাকিব। পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালে 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে 1,14,900 ঘরবাড়ি। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের 6,85,00,000 টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। রোববার সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত বাড়ার সাথে সাথে রিমালের তীব্রতা আরও বাড়তে থাকে। সোমবার সকালেও তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জানান, এ পর্যন্ত 10 জন প্রাণ হারিয়েছেন।
এতে 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে 1,14,900 ঘরবাড়ি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের 6,85,00,000 টাকা সহযোগিতার জন্য দেয়া হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বরাদ্দ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ 3,85,00,000 টাকা, নগদ টাকা 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000। এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। এতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্যছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বান্দরবানের পাহাড়ের কোলে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই যেখানে বেড়ে যায় প্রাণহানির শঙ্কা। বান্দরবান সদরের ইসলামপুর, লাঙ্কিপাড়া, হাফেজগোনা, কালাঘাটা, আলীকদম উপজেলার পোয়ামুড়ি, আমতলী সহ বেশ কয়েকটি উপজেলার চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকেই গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে এই পাহাড়ি জনপদ। কিন্তু নিরুপায় হয়েই বছরের পর বছর মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনগোষ্ঠী, যাদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক। কষ্টে আছি, মানে পানি ঢুকে তারপরে ঘর ভেঙে মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? তো বৃষ্টি পড়লে আপনার এই পাহাড় ধসটা বেশি হয়, কারণ এখানে এটা হচ্ছে বালু, তো মাটিগুলো বালুর কারণে ওটা হচ্ছে আপনার পাহাড় ধসটা বেশি হয়। যতগুলো জায়গা আছে জায়গার মধ্যে এমনি তো পাহাড় ধসের সম্ভাবনা আছে। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা। সরকারি হিসেবে 2009 সাল থেকে 16 বছরে বান্দরবানে পাহাড় ধসে 80 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2009 সালে 30 আগস্ট আজিজনগর ও গজালিয়ায় 11 জন, 2010 সালে নাইখংছড়িতে 5 জন, 2011 সালে রোয়াংছড়িতে 2 জন, 2021 সালের 15 সেপ্টেম্বর রোয়াংছড়ির সাইঙ্গাঝিরিতে একই পরিবারের 3 জন ও সবশেষ 2023 সালের 12 আগস্ট সদর, লামা ও নাইখংছড়িতে 10 জন প্রাণ হারান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলা বৈরী আবহাওয়ায় প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে নিরাপদে থাকার জন্য মাইকিং করছি। আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় 34টি ইউনিয়নে 260টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। রাফায় আশ্রয় শিবিরে বিমান হামলাকে দুর্ঘটনা বলছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অঙ্গনে বইছে নিন্দার ঝড়। ব্যবসায়ীদের কাঠের চশমা পরিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। অভিযোগ উঠেছে পাওনা টাকা আটকে রাখার। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন, পার্সেল করার সময় সমঝোতা চুক্তি স্বাক্ষর করা উচিত। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ইভেলি ইয়োরেঞ্জের মতো গ্রাহকের লাখ লাখ টাকা আটকে রাখা আরেক প্রতিষ্ঠান রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজার সহ দেশের অন্যান্য জেলায় পণ্য পাঠায় তারা। আর এই সুযোগে প্রায় সময় বহন করা হতো মাদকের চোরাচালান। পুরান ঢাকার চশমা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা এই পার্সেল সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতো। অভিযোগ রয়েছে, গ্রাহকের পাঠানো টাকাও আটকে রাখত কোম্পানিটি। রমজানের ঈদে 1,30,000 ছিল, অনেক যাওয়ার পরে এরা 30,000 টাকা দিল, অনলি আর 1 লাখ টাকা আছে। 2,46,000 টাকা ফাউন্ড আছে। পার্টি মালগুলো খুলে ফেলছে, এরা কিন্তু আমাদের টাকাগুলো এখনো দেয় নাই। অভিযোগের বিষয়ে চকবাজার গিয়ে কথা হয় ম্যানেজার আরিফুর রহমানের সাথে। দেশ টিভির ক্যামেরায় অকপটে সব অভিযোগ স্বীকার করেন তিনি। গাফলতি ছিল, অনেক পার্টি আসছে, সবারই আমি একই কথা বলছি যে দেখেন আপনাদের টাকা দিবে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে দেশ টিভি 3 যায় রেইনবো এক্সপ্রেসের প্রধান শাখা পল্টনে। অফিসের ভেতরে দেখা যায় সারি সারি ফাইল, যেখানে আটকে আছে গ্রাহকের কোটি টাকা। আমার বিল আছে কন্ডিশনের 5.5 লাখ টাকা। তো ওনারা টাইম দিছে আমাকে 3টা। ওনারা রিসিভ করছে, তারপরে আমি তার পরের মাসে 2 তারিখ বা 3 তারিখ আসছি টাকা নেওয়ার জন্য। এখন আমি আমার টাকাটা পাইনি। 15 তারিখের পরে 19 তারিখের পরে আজকে 20 তারিখে আবার ডেট দিছে, আজকে 3 মাস। অফিসে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে। আমি প্রায় ডেট দিয়ে থাকি, কিন্তু যে আমাকে টাকাটা দিবে, যার কাছে সে মিস করেছে, বাট তার দোষটা আমারই। এই জন্য আমি মনে করি এই মাসের মধ্যে না হলেও আগামী মাসের 7 তারিখের মধ্যে পারবো, বাট এর আগেও হয়ে যেতে পারে। তবে এই ধরনের পার্সেল কোম্পানির সাথে কন্ডিশনে পণ্য পাঠানো ও লেনদেনের ক্ষেত্রে অবশ্যই MOU চুক্তি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যারা কোনো পার্সেল কোম্পানির সাথে এই ধরনের কন্ডিশনিং ওয়েতে তার মানে কোনো বিষয়ে আবদ্ধ হবেন, অবশ্যই তারা একটা MOU করে নেবেন। যে MOU করা থাকলে তখন এটা তার কিন্তু একটা বলা যেতে পারে একটা গাইডলাইন হিসাবে কিন্তু কাজ করে। এই ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এই পার্সেল কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বা একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য যেটা করা, যে সেটি হলো যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে তাদের কার্যক্রমটাকে আসলে বন্ধ করে দেওয়া। যারা প্রতিনিয়ত এই ধরনের পার্সেল কোম্পানি ব্যবহার করছেন তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত 2 লাখ রোগীর প্রায় 10% ব্লাড ক্যান্সারের। উন্নত মানের জেনেটিক ও মলিকুলার ল্যাব না থাকায় শনাক্ত হয় না অধিকাংশ। ক্যান্সার শনাক্তের 70% পরীক্ষা হয় না দেশের সরকারি হাসপাতালে। দেশে 160 জনের বেশি ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ থাকলেও প্রযুক্তি ও সুযোগ সুবিধার অভাবে করাতে পারে না কোনো চিকিৎসা। এতে মাত্রাতিরিক্ত ব্যয়, অর্ধেক মানুষের মৃত্যু হয় চিকিৎসা ছাড়াই। বোন মেরু ট্রান্সপ্লান্ট করালে অধিকাংশ রোগী ভালো হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সম্ভব হচ্ছে না। এতে দিনে দিনে বিদেশমুখিতা বাড়ছে রোগীদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ময়না খাতুন ও মুশরেত আলম দম্পতি 2 বছরের সন্তান আরিয়ানকে নিয়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায়। 1 বছর আগে রক্তে ক্যান্সার শনাক্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার। শেষ পর্যন্ত নিজের ভিটিমাটি বন্ধক রেখেছেন। সব হারিয়ে এখন আয়ানের অবস্থা অনেকটাই অস্থিতিশীল, কিন্তু কোনোভাবেই পারছেন না ব্যয় মেটাতে। গত রমজান থেকেই অনেক বেশি হয়ে গেছে, এখন অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এখন টাকার জন্য চিকিৎসা শুরুই করতে পারতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ভর্তি 13 বছরের শাকিল। 1 বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 10 লাখ টাকার বেশি খরচ করে দিশেহারা পুরো পরিবার। আমার আত্মীয় স্বজন যতজন আছেন, বিদেশি প্রবাসী, সবাই আমারে সাহায্য করছেন, সবাই আমারে দিয়া এই 8-10 লাখ টাকা গেছে। এখন স্যার আবার তারা বেশি রয়েছে, আমি কিভাবে দিব স্যার? এ বিভাগে ভর্তি অধিকাংশ রোগীর পরিবারের অবস্থা শোচনীয়। কয়েকদিন পর হঠাৎ করে জ্বর আসছে, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ভর্তি করার পরে সিবিসির রিপোর্ট খারাপ দেখে ঢাকা নিয়ে আসছে। শরীর দুর্বল লাগতেছে, খাইতেছে না, খাওয়া কম, এরকম অবস্থা। মাত্র 10% পরিবার ক্যান্সার চিকিৎসা শেষ করতে পারে, আর অর্ধেকের বেশি পরিবার চিকিৎসা ছেড়ে দেয় মাঝপথে। ফলে চিকিৎসা ছাড়াই মারা যান এসব রোগী। অন্যদিকে সরকারি পর্যায়ে 70% পরীক্ষাই হয় না। এ অবস্থায় রোগের জটিলতা ও ব্যয় বাড়ে রোগীদের। এই সেলে টাইপ আমার এখানে হয় ন, মলিকুলার টেস্ট আমার এখানে ন, সার্জারি আমার এখানে হয় ন, তো এই সেলে হাই রেজলিউশন সিটি এখানে হয় ন, ফ্লো সাইটোমেট্রি আমরা করতেছি, এইটাও আমরা যে আরও ব্যাপক পরিসরে আমরা করতে পারিনি।
তাহলে এই টেস্টগুলি কোথেকে করি আমরা বুড়ো করি বেশিরভাগ ক্ষেত্রে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারলে স্বাভাবিক জীবনে ফেরানো যায় অধিকাংশ রোগীকে। দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে থমকে আছে বলে জানান এ বিশেষজ্ঞ। আমাদের 10,000 স্কোয়ার ফিট এ ব্লকে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, বাজেটের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যাই, কিন্তু এখন পর্যন্ত যে এইটাকে এই সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেভেলপ করা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি নাই। রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসকের প্রতি তৈরি হয় অনাস্থা, ফলে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। খুলনা বিভাগের একমাত্র ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। চলতি বছরের এপ্রিলে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ সম্পন্ন হয়েছে মাত্র 35%। এখন চলছে সময় ও ব্যয় বাড়ানোর চেষ্টা। ঠিকাদারের দাবি, ঠিক সময়ে মালামাল ও অর্থ ছাড় না হওয়ায় এ বিলম্ব। সহকর্মী নূর ইসলাম রকেট তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসায় 2021 সালে খুলনা মেডিকেলে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে বছর শেষের দিকে 175 কোটি 72 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নির্মাণ কাজ। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MBPL ও এসএন বিল্ডার্স কমিটি। এ প্রকল্পের কাজের শেষে সময়সীমা বেঁধে দেওয়া হয় 2023 সালের জুনে, কিন্তু 3 বছরেও প্রকল্প কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 35%। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় গণপূর্ত মন্ত্রণালয়ে। এই জন্য এখন অনেকটাই থমকে আছে কাজ। নির্মাণ শেষ না হয় ক্যান্সার চিকিৎসায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। সেই সঙ্গে রোগী ও স্বজনদের ভোগান্তি কয়েক গুণ বেড়েছে বলছেন খুলনা মেডিকেলের চিকিৎসকরা। রোগীর চাহিদা অনুযায়ী আমাদের ফ্যাসিলিটিস হয়তো যথেষ্ট নয়, অপ্রতুল সুবিধার জন্য রোগীদের হয়তো এখানে পুরো সেবাটা পাওয়া যাচ্ছে না, হয়তো তাদের একটু বাইরেও চিকিৎসা নিতে হচ্ছে, একটু ভোগান্তি হচ্ছে। শেষ হলে আমরা পূর্ণ মাত্রায় চিকিৎসা দেওয়া শুরু করবো। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, যথাসময়ে মালামাল ও অর্থ না পাওয়ায় শেষ করা যায়নি কাজ। প্রকল্পের মেয়াদ বাড়লে দ্রুত কাজ সম্পন্নের কথা জানান তারা। কারণ হচ্ছে আমরা যথাসময়ে পাথর পাই না, আমরা ইচ্ছে করে কিন্তু পাথর ম্যানেজ করতে পারি। প্রকল্পের মেয়াদটা বাড়াবে বলে চেষ্টা করতেছে, এখনো বাড়ে নাই। আমরা গত জুন মাসে টাকা পাইছিলাম, আর কোনো টাকা পাই। 17 তলা ভবনটির নাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হলেও ভবনটিতে কিডনি ও হৃদরোগ বিভাগ থাকবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এই হাসপাতালের সুফল পেতে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।